ব্যথা বুঝতে পারবে না, অত কষ্ট হবে না। কি দিয়েছে খাবার? গাজর, বেগুন, তারপরে বিনস দিয়ে একটা তরকারি। মা অপারেশনের 2 দিন পর কিন্তু হাঁটছে, এটা কিন্তু দারুণ ব্যাপার। হ্যালো স্টার 90 ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, অবশ্যই বলবো ভালো আছি, কারণ যেরকমই আমাদের পরিস্থিতি আসুক না কেন, ঈশ্বর তো রক্ষা করছে, উদ্ধার করে তুলছে সেই সিচুয়েশন থেকে আমাদের, তাই না? তো এই জন্য ভালো আছি বলতেই হবে। আর তোমরাও ভালো আছো আমি বিশ্বাস করি। আর অসুস্থতা আসুক যাই আসুক না কেন, সেটা থেকে নিশ্চয়ই তোমরা বেরোবে ঈশ্বরের আশীর্বাদে, নিশ্চয়ই পথ দেখাবে সঠিক চিকিৎসার। তো যাই হোক না কেন, তোমরা নিশ্চয়ই ক্লিপিংগুলো দেখে বুঝতে পারলে প্রথমে আমি তোমাদের সাথে রেগুলার বেসিসে বাবার মতন আর কি মায়ের ব্যাপারটা শেয়ার করতে পারিনি, তাও আমি টুকরো টুকরো শর্টস বানিয়ে আমি দিয়েছিলাম যাতে তোমরা একটু জানতে পারো। আমার মায়ের নি রিপ্লেসমেন্ট হয়েছে লাস্ট বুধবার আর কি। ভেবেছিলাম বাবার চেক আপ আছে নেক্সট কয়েকদিন পরেই হায়দ্রাবাদে, তো ওখান থেকে এসে তারপরে 1-1.5 মাস অপেক্ষা রিপ্লেসমেন্টটা করাবো, কারণ মায়ের আর কোনো রকম কিছু করার ছিল না, মানে প্রত্যেকটা প্যাথি হাত তুলে দিয়েছে যে কিছু করার নেই, এমন কন্ডিশন, নি রিপ্লেসমেন্ট লাগবেই। তো এবার আমরা ভেবেছিলাম 1-2 মাস হয়তো সময় পাবো হাতে, ততদিন পেন কিলার বা এসব করে আর কি ফিজিওথেরাপি করে একটু রাখা যাবে আর কি। কিন্তু ফিজিওথেরাপি করালাম 15 ডেজ, ফিজিওথেরাপিতেও কিছু হলো না, পেন কিলারও কাজ করছিল না। অপারেশন করানোর আগে লাস্ট 10 ডেজ ভীষণ খারাপ গেছে, মানে রাতের পর রাত আর কি জাগা, মায়ের পায়ে ব্যথা, ঘুমাতে পারছে না, বুঝতে পারছো আমাদের সবার কি অবস্থা গেছে, একে বাবা এরকম মা এরকম। তো এই জন্যে তারপরে ডাক্তার বললো দেখো এটার কোনো কিছু করা নেই, রিপ্লেসমেন্ট লাগবে, এটা পেনকিলারেও আর সেভাবে ম্যানেজ হচ্ছে না। তো তারপরে আমরা 1-2 সার্জনের ওপিনিয়ন নিয়ে, যার ফিডব্যাক ভালো ছিল, খুবই ভালো সার্জন, ডক্টর নির্মল কুমার জাজরিয়া, আমাদের দুর্গাপুরের মিশন হসপিটালের অর্থোপেডিক সার্জন, তো উনিই করেছেন মায়ের নি রিপ্লেসমেন্টটা। আমরা 3-4 দিন আগে দেখাই, ওটি 3-4 দিন আগে দেখাই, সমস্ত টেস্ট হয়। মায়ের টিএসএইচটা একটু বেশি ছিল, তো সেটা কন্ট্রোলে এনে তারপরে আর কি অ্যাডমিট করি, দিয়ে নি রিপ্লেসমেন্ট হয়। তারপরে একদিন পর তো হসপিটালেই হাঁটিয়ে দেয় ওয়াকারে, তো তারপরে তো ডিসচার্জ 2-3 দিন পর হয়ে গেছে। আর ডিসচার্জের পরও এখনও ওয়াকারেই হাঁটতে হবে 1 মাস, ফিজিওথেরাপি চলছে, শুরু হয়ে গেছে 2-3 দিন আগে থেকে, আর 1-1.5 মাস চলবে, মানে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী আর কি ফিজিওথেরাপিটা হয়, কতদিন আর কি লাগে। আর ফিজিওথেরাপির পর একটু প্রথম 7-10 দিন ব্যথা হবে খুব, তখন আর কি আইস প্যাক দিতে হবে, সারাদিনে 2-3 বার দিতে হবে, আর পেন কিলার তো এখন চলছে, অ্যান্টিবায়োটিক, তো এইভাবেই আর কি চলছে। মা আদারওয়াইজ ঠিক আছে, এমনি হাঁটা চলা, মানে যখন ওয়াকারে করে বাথরুম যখন যাচ্ছে বা একটু হাঁটাচ্ছি আর কি, ফিজিওথেরাপি এসে একটু হাঁটাচ্ছে 1-2 পাক ঘরের মধ্যে, যখন উঠছে বেডে নামছে তখন কষ্ট হচ্ছে একটু, এটা স্বাভাবিক হবেই, কয়েকদিন হয়েছে ওটি হয়েছে, তো আশা করছি 1 মাসের মধ্যেই অনেকটা বেটার হবে। আর যাই হোক, যেই কষ্টটা আগে পাচ্ছিল সেটা তো আর পাবে না, এই কষ্টটা তো একটু সহ্য করতেই হবে ভালো হওয়ার জন্যে। আর তোমাদের সকলের, আমার পরিবারের ওপর ভালোবাসা, প্রার্থনা, শুভকামনা তো রয়েছে সর্বদা। তো এই জন্যে তোমাদের কাছে মানে আবার কি বলবো, বলবো না তোমাদের ধন্যবাদ, তোমাদেরকে অনেক ভালোবাসা। তোমরা যে এত ভালোবাসা দাও আমাকে, আমার পরিবারকে, জিজ্ঞেস করতে থাকো যখন কিছু জানতে পারো খবর, কেমন আছে কি আছে, তো আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে আর তোমাদের কাছেও। তোমাদের কাছে শেয়ার করি, ডিটেলসে শেয়ার করা হয়নি, টুকটাক করে ভিডিও দিচ্ছি, তো এই হলো ব্যাপার পুরোটাই। তো
তো বাবার তো জানো 3rd মার্চ, লাস্ট 3rd মার্চ বাবার অপারেশন হয়েছে। তারপরে বাবার তো সবটাই জানো তোমরা, মায়েরও এরকম হলো। তো যাই হোক, ভালোর জন্যই কিছু না কিছু ঈশ্বর পথ দেখায়, আর আমাদেরও সে চেষ্টা করতে হবে যাতে কিভাবে বাবা মাকে সুস্থ করা যায়, ঠিক করা যায়। আমি, আমার হাজব্যান্ড, আমার দাদা বৌদি সবাই আমরা সেই চেষ্টাই করছি যে কি করে কি করা যাবে, ভালো করা যাবে, সেটা তোমরাও সবাই করো। তো এবার যখন নি রিপ্লেসমেন্ট লাগবেই, কিছু করার নেই। যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে, দেখো মায়ের এটা অনেক বছর ধরে, এবার বাবার এরকম 5-6 বছর ধরে বাবাকে নিয়ে ভুগছি। তো মায়ের ওপর সেইভাবে আর কি ওটা ট্রিটমেন্টটা সত্যি কথা বলতে গেলে না হয়নি, সময়ের অভাবে, সময়ও মানে সেইভাবে পাইনি ওইভাবে দেখার। যখনই মা পেন হয়েছে, পেন কিলার খেয়ে নিয়েছে, হ্যাঁ, একটু ওই স্প্রে ফ্রে লাগিয়ে ঠিক থেকেছে, এইভাবে আর কি চলেছে আর কি, বুঝতে পেরেছো? তো যদি মানে প্রথম কারো আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস এরকম ধরা পড়ছে, তোমরা কিন্তু একদম মানে ওটাকে নেগলিজেন্সি করো না। তোমরা ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথের কাছে যাও। এটার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট খুব ভালো। যদি প্রথমে ধরা পড়ে যে আর্থারাইটিসের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ভীষণ ভালো হয়। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে ক্যালসিয়াম দেবে, ভিটামিন D3 দেবে, পেনকিলার দেবে, এছাড়া অন্য কোনো মানে সেরকম কোনো কিন্তু নেই আমার জানা, যতদিন আমি দেখছি। ঠিক আছে, এটাতে তো তোমাকে দাবিয়ে রাখবে, এটাতে তোমার সলিউশন কিছু হবে না। সো হোমিওপ্যাথি কিন্তু ভীষণ ভালো কাজ করে আর্থারাইটিসে, যদি প্রথমই ধরা পড়ে যায়। আর আমার মায়ের তো প্রচুর দেরি হয়ে গেছে, আমার মায়ের মাল্টিপল অপারেশন হয়েছে, অনেক ডেফিসিয়েন্সি এই জন্য হয়ে গেছিলো আর কি, ওসবও একটা কারণ আছে। ঠিক আছে, তো যাই হোক, এই হলো ব্যাপার। তোমাদের যদি এরকম কারো কিছু হয়, তোমাদের বলে দিলাম যে হোমিওপ্যাথ আগে ট্রাই করো। প্রথম ধরা পড়লে এক্সারসাইজ করো, পায়ের যোগা করো, তাহলে কিন্তু ঠিক থাকা যাবে, নি রিপ্লেসমেন্ট থেকে কিন্তু দূরে থাকা যাবে। আর একদম ধরো পারছো না থাকতে, দিনের পর দিন, রাতের পর রাত ব্যথা আর কি সহ্য করতে পারছো না, একদম মাঝখানটা কিছু নেই, শুকিয়ে গেছে একদম, তখন এবার নি রিপ্লেসমেন্ট দরকার, ভালো থাকার জন্য করতে হবে। তো যাই হোক না কেন, আর ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, ক্যালসিয়ামের ওষুধ মুটি না খেয়ে। ক্যালসিয়ামের ওষুধ যদি আমরা মুটি খাই, তার সাথে যদি ভিটামিন D3 না নিই, তাহলে আমাদের আটারিতে কিন্তু ক্যালসিয়ামগুলো ডিপোজিট হতে থাকে, সেখান থেকে ব্লকেজ তৈরি হয় হার্টে। এই জন্য ক্যালসিয়ামের ওষুধ যখনই কোনো কারণে খাবে, তার সাথে ভিটামিন D3টা নেবে, ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই। ঠিক আছে, আর তাছাড়াও ওইসব ওষুধ অ্যাভয়েড করে যেই খাবারগুলোতে আমাদের ক্যালসিয়াম আছে, দুধ গরুর দুধ, হ্যাঁ, এইসব শাক সবজি, এগুলো খাওয়াটাও বেটার। ঘি খাবে রোজ, যদি পিওর ঘি হয়, রেগুলার ঘি খেলে গাট হেলথ ভালো থাকে, জয়েন্টগুলোতে লুব্রিকেন্টটা ঠিক থাকে, মেনটেন থাকে। তো এইসব একটু ঠিক করলে, মানে একটু মেনটেন করলেই ঠিক থাকবে। আর তোমাদেরকে যখন এলাম, বাবার ইনফরমেশনও দিয়ে দিই। বাবা আগের থেকে বেটার, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো সময় লাগবে, এটা তো এত বড় একটা সার্জারি জানো, কিছুদিন পরেই বাবার চেক আপ আছে, নিয়ে যাবো বাবাকে, দেখি ওখানে গিয়ে সব টেস্টগুলো হবে, তারপরে টেস্টের রিপোর্টস দেখি কি আসছে, তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো তোমাদেরকে বলছি, কিন্তু আমি নিজেই আসতে পারছি না, সময়ের অভাব, বুঝতেই পারছো। আমি এই যে বসেছি একটু গুছিয়ে, একটু ভাবলাম যে মানে এমন হয়ে গেছে আমার অবস্থা, এত চাপ, বুঝতেই পারছো, সকাল থেকে রাত অবধি মানে সময়ের অভাব হয়ে যাচ্ছে আমার, প্রচুর চাপ। দুটো অসুস্থ মানুষ ঘরের মধ্যে, বুঝতে পারছো কি অবস্থা হয়। হ্যাঁ, তার মধ্যে তো আদার্স কাজও থাকে কিছু। তো পুরো মানে আমার মনে হচ্ছে 24 ঘন্টাটা 30 ঘন্টা হলে খুব ভালো হতো। আমি যে এখন একটু ভিডিও করার জন্য একটু গুছিয়ে, একটু চুলটা আছড়ে, একটু ছেড়ে এইভাবে বসেছি, মানে এটাই বিশাল কিছু আমার কাছে, এটারও সময় আমার কাছে নেই সত্যি কথা বলতে। তোমাদের কাছে যেইভাবে মানে আমার সময়ের অভাবে আমি চুলটাও আছড়াতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে। তো যেইভাবে থাকছি সেইভাবে তোমাদের সামনে এলে তোমাদের ভালো লাগবে না। আর সব সময় সব কিছু মানুষের সামনে একটু সুন্দর করে আসা উচিত, তাহলে তারও ভালো লাগবে। যদি আমি বলি যে আমি ভালো নেই, আমি এই নেই ওই নেই, আমার যদি মানে প্রেজেন্টেশনটাও আমার মানে কি বলবো, বডি ল্যাঙ্গুয়েজটা বলো, আমাকে দেখতে যদি সেরকম করে আমি আসি, তোমাদেরও ভালো লাগবে না। সব সময় পজিটিভ ভাইবস থাকা উচিত, ছড়ানো উচিত আমাদের। যতই লাইফে প্রবলেম থাকুক, সবারই আছে, তোমার আমার সবারই আছে, তার মধ্যেও চেষ্টা করতে হবে আমাদেরকে পজিটিভ ভাইবস দিতে হবে, তাহলে অনেকটা কিন্তু ভালো থাকা যায়। ঠিক আছে, তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।